আমার কাজের ধরন কিছু আলাদা, আর আর আপনাদেরকে আমার কাজ ফলো করতে হবে। তার মানে আপনি এটা বলতে চাইছেন যে আজ থেকে আপনি আমাদের বস? না না, আই ডোন্ট লাইক দ্য ওয়ার্ড বস। বস বলা উচিত হবে না। দেখুন, আমি এখানে এসেছি আপনাদের কেসগুলো স্মুথলি হ্যান্ডেল করার জন্য, আর আমি চাইবো যে এখানে আমার ডিসিশনে ফাইনাল হবে। দেখুন প্লিজ, রাগ হওয়ার কোনো কারণই নেই, কারণ আমি শুধু অর্ডার্স ফলো করছি। ইনফ্যাক্ট আমার কাছে অর্ডার্স আছেও, আর এখানে পরিষ্কার লেখাই আছে যে আজকের পর যে কেসেরই আপনার ইনভেস্টিগেশনস করবেন ওটা আমার নজরের মধ্যে থাকবে। ইনফ্যাক্ট আমার লুক রাখতে হবে, আর প্রত্যেকটা ইনভেস্টিগেশন কেসের রিপোর্ট আমাকে দিতে হবে, অ্যান্ড দ্যাট অলসো ইনক্লুডস ফরেন্সিক ইনভেস্টিগেশন। আর এখানে এটাও লেখা আছে যে কোনো সাসপেক্টের সাথে যে কোনো ফিজিক্যাল ভায়োলেন্স করার আগে আমাকে জিজ্ঞেস করতে হবে। আর দেখুন, হ্যালো এসিপি প্রদ্যুমান। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। ওকে, দুটো খুন হয়েছে, আমাদের বেরোতে হবে। এত তাড়াতাড়ি বেরোবেন আপনারা? ফাইন্ড আউট করবেন না যে ওই কলটা ফ্রড নাকি সত্যি সত্যি মার্ডার হলো কিনা, এভাবে বেরিয়ে যাবেন? শীতল দেবী, আপনার কথা ভালো লেগেছে, কিন্তু ব্যাপারটা হলো দুটো খুন যেখানে হয়েছে আমাদের তাড়াতাড়ি সেখানে যেতে হবে। হ্যাঁ, আপনাকে সব রিপোর্ট আমরা পাঠিয়ে দেব। আপনাকে তো রিপোর্ট করতে হবে। লেটস গো। কোথায় খুন হয়েছে জানি না। জানো না? তার মানে আপনারাই ফোন করে বলেছিলেন যে খুন হয়েছে এখানে? দুটো খুন হয়েছে, তাই জন্যই আমি আপনাদের ডেকেছি। দুটো খুন হয়েছে, কিন্তু খুন কোথায় হয়েছে? লাশ দুটো কোথায়? জানি না স্যার, আমি শুধু শুনেছি। কি শুনেছো তুমি? চিৎকার চেঁচামেচির আওয়াজ? না, আমি সব কিছু শুনেছি, দেখেওছি, কিন্তু আমি ওখানে ছিলাম না। স্যার, ও কোনো বাজে স্বপ্ন দেখেছে, তাই এই সব কথাবার্তা দেখুন বলছে। ম্যাডাম, স্বপ্ন নয়, আমি খুন হতে দেখেছি। কবে, কখন, কোথায় সেটা আমি জানি না, কারণ আমি ওখানে ছিলামই না। যখন আপনি ওখানে ছিলেনই না, তাহলে আপনি এই খুন হতে দেখলেন কি করে? এই টিউনের মাধ্যমে। এই বিটটায় অনেক বৃষ্টি হচ্ছে, আশেপাশে গাছ আছে, আর একটা ভাঙা বোটও আছে। এই এই ড্রামটায় কেউ এই লোকটাকে টেনে নিয়ে যাচ্ছে, আর এই বিটটাতে ওই ওই লোকটা ওকে পাথর দিয়ে মাথায় মারছে। আচ্ছা, তুমি ওদেরকে খুন হতে দেখেছো মিউজিকের পার্ট শুনে? এটা হয়নি তো যে এগুলো তোমার শুনে কিছু ভেবেছো, আন্দাজ করেছো? স্যার, আমি গেস করিনি, এই মিউজিক আমি দেখতে পাচ্ছি। কিন্তু মিউজিকে খুন হতে দেখা কিভাবে সম্ভব? ম্যাম, অনন্যার শরীর খারাপ, তাই এরকম কথা বলছে। আপনি কে? স্যার, আমার নাম লতা, আমি এখানকার ম্যাট্রন। আমি ওকে ছোটবেলা থেকে চিনি, যখন থেকে ও অরফেনেজে এসেছে। কি অসুখ হয়েছে অনন্যার? স্যার, ওর সিনেস্থেসিয়া আছে। সেনেথেসিয়া? ম্যাম, একটা কন্ডিশন আছে, নর্মাল কন্ডিশনের মানুষরা মিউজিক শুনতে পায়, কিন্তু এই কন্ডিশনে মানুষ মিউজিক শুনতে শুনতে ভিজুয়ালও দেখতে পায়, আর মিউজিক শুনতে শুনতে ভিডিওর মতো দেখতে পায়। আপনি তার মানে বলতে চাইছেন যে অনন্যা সাউন্ড দেখতে পায়? ইয়েস স্যার। কি করে? আপনি চোখ বন্ধ করুন আর ইমাজিন করুন ড্রাম বিট শুনতে পাচ্ছেন। নিন, কল্পনা করছি। আপনি কি দেখতে পাচ্ছেন? ড্রাম বিটের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না। এটা নর্মাল কন্ডিশনে হয়, কিন্তু সিনেস্থেসিয়াতে মানুষ মিউজিকের সাথে নিশ্চয়ই কিছু না কিছু দেখতে পায়, যেমন কিছু মানুষদের দেখতে পায়, রং দেখতে পায়, বা যে কোনো কিছু দেখতে পায়। তার মানে এই মিউজিকের পার্ট শুনে তুমি ওই খুন দুটো হতে দেখেছো? হ্যাঁ, আমার মনে হচ্ছে যে অনন্যা মিউজিক শুনে যেটা দেখছে ওটা আসলে নেই,
ও ওটাকে ভিজুয়ালাইজ করছে, যেমন আমরা স্বপ্নে দেখি। কিন্তু স্বপ্নতে যেটা আমরা দেখি সেটা ভিজুয়ালাইজ করি, কিন্তু সেটা সত্যিকারের হয় না। স্যার না, স্যার আমি যেটা দেখছি সেটাই বাস্তব। যেটা আমি দেখছি সেটা খুব ভয়ঙ্কর, যেন আমি টিভিতে কাউকে মার্ডার হয়ে যেতে দেখছি। আর দুটো আলাদা আলাদা মিউজিকে দুটো আলাদা আলাদা খুন হচ্ছে, একটা পাথর দিয়ে হচ্ছে আর একটা ক্রোবার দিয়ে। আচ্ছা, আর একটা খুনের ব্যাপারে তুমি কিছু বলতে পারবে? খুনটা কোথায় হয়েছে, তার আশেপাশে কোথায় কি ছিল, খুনি কে, কি করছিল? আশেপাশে পাহাড় আছে, একটা লোক নিচে পড়ে আছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। স্যার ও এসে গেছে, এসে গেছে স্যার। উফ, ও ওকে মারছে ক্রোবার দিয়ে। স্যার বারবার মেরে যাচ্ছে। ব্যাস, খুনির ফেস তুমি দেখোনি। ঠিক আছে, আমরা এই কেসের ইনভেস্টিগেশন করব। স্যার আমি এরকম কেসের ব্যাপারে তো শুনিনি। কিন্তু পুরবী যেভাবে ও ডিটেলসে আমাদের গল্পটা বলছিল, সন্দেহ হচ্ছে আমার সত্যি ঘটনা বলছে না তো। স্যার, আমার কিছু মনে আসছে, যেরকম এই মেয়েটা বললো এরকম আমি কোথাও পড়েছিলাম স্যার। কোথাও পাথর দিয়ে খুন করা হয়েছে। তাহলে একটা কাজ করো দয়া, ক্রাইম ব্রাঞ্চে খোঁজ নাও যে এরকম দুটো কেস হয়েছে কিনা। ওকে স্যার। স্যার, যেরকমটা আপনি বলেছিলেন ঠিক এরকমই কেস 2 মাস আগে পুনেতে হয়েছিল। তাকে পাথর দিয়ে হত্যা করা হয়েছিল। আর যা ক্রোবার দিয়ে মার্ডার পানভেলে হয়েছিল এই ধরুন 6 মাস আগে। তো সেগুলোর ফাইল এনেছেন এখানে? Yes. Yes, yes. স্যার স্যার এই কেসগুলো। আর এটা হলো পানভেল মার্ডার কেস ফাইল। পানভেল, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যেতে পারেন। আমি খুন হতে দেখেছি। আশেপাশে গাছ আছে আর আর একটা ভাঙা বোটও আছে। যেটা ভিজুয়ালে দেখেছিল সেটা একদম হুবহু ওই রকম স্যার। তার মানে ও যা বলছে তার সঙ্গে মিলে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার স্যার, এই দুটো ঘটনার কথা আজ মিউজিক শুনে অনন্যা ভিজুয়ালাইজ করেছেন, কিন্তু এই দুর্ঘটনা দুটো, একটা 6 মাস আগে আর আরেকটা তো 2 মাস আগে হয়েছে। এটি কিভাবে সম্ভব? যে মেয়েটা এই ক্রাইম সিনে ছিলই না, সে সব কিছু ভিজুয়ালাইজ কি করে করলো? আমি মানি না। আর বাই দ্য ওয়ে, এই সিনেস্থেসিয়া কি? আসলে এটা বোঝানো খুব কঠিন, কিন্তু আমি চেষ্টা করছি বোঝানোর। দেখুন, ব্যাপারটা হচ্ছে যখন আপনি কোনো বিশেষ জিনিসের ঘ্রাণ নেন, তখন তার সঙ্গে জড়িত সমস্ত স্মৃতি আপনার মনে আসে। এটা ধরুন কোনো বিশেষ ব্যক্তি বা কোনো বিশেষ জায়গা, সবকিছু। ধরে নিতে পারেন যে এই গন্ধ এক প্রকার আপনার মেমারিকে ট্রিগার করে, কিন্তু এটা শুধুমাত্র সিনেস্থেসিয়ার কন্ডিশনই হতে পারে। এই কেসে সুগন্ধর জায়গায় কোনো মিউজিকে পেয়ে গেছে। এক্স্যাক্টলি। এবার দেখুন, মেয়েটি একটা বিশেষ ধরনের মিউজিক শুনেছে। ওই মিউজিকটার একটা বিশেষ জায়গায় একটা বিশেষ ধরনের প্রিলিউড ব্যবহার করা হয়েছে, যেটা ওকে একটা গাছের স্মৃতি মনে করিয়ে দেয়। আর আরেকটা ইনস্ট্রুমেন্টেও লোকটাকে দেখেছিল। এক্স্যাক্টলি। বাস আমার মনে হয় খুনি এই খুনের ঘটনাটাকে কোনো বিশেষ পদ্ধতিতে মিউজিকে কনভার্ট করেছে। মানে হচ্ছে, যখন মিউজিক বাজে তখন ওই ঘটনার সঙ্গে জড়িত সমস্ত জিনিস, সমস্ত জায়গা স্মৃতিকে আলোড়িত করে। কিন্তু এই সমস্ত কিছু সেই ভিজুয়ালাইজ করতে পারে যার সিনেস্থেসিয়া রোগ আছে, অন্য কেউ নয়। আর এটাই ওই অরফানেজের মেট্রনও বলেছে। আপনাদের কাছে এইসব কিছু অদ্ভুত লাগছে না? যাই হোক, কেস সলভ করা আমাদের কাজ। স্যার, হতে পারে এই খুনিরও এই সিনেস্থেসিয়ার অসুখ আছে, আর ওই এই মিউজিক রেকর্ড করেছে, কারণ এই মার্ডার আর ক্রাইম সিনের ব্যাপারে ওই জানে। কিন্তু জানতে কি করে পারবো যে এই মিউজিকটা কম্পোজ করে ইন্টারনেটে কে আপলোড করলো? আর সেটা খুঁজবই বা কি করে স্যার? ফেডরিক, ইন্টারনেট খোলো, দেখো ইন্টারনেটে এই পার্টিকুলার মিউজিক পিসগুলো যেগুলো দুটো কেসে আছে সেগুলো কোথাও আছে কিনা। স্যার, স্যার পেয়ে গেছি।
স্যার দুটো টিউনই একই গানের একটা ইন্ডিয়ান টিম বানিয়েছে। ডেকে নাও ওই ব্যান্ডের লোকেদের। ওকে স্যার। ওকে, আপনারা আপনাদের ইনভেস্টিগেশন করতে থাকুন, আমি একটা অন্য কাজ সেরে আসছি। অনন্যা, আমার নাম শীতল। আমার তোমার সাথে কিছু কথা বলার ছিল, আমরা কি কথা বলতে পারি? অনন্যা, দেখো অনন্যা, আই প্রমিস বেশি সময় নেব না, ব্যাস 5 মিনিট। ও কিছু বলছে না কেন? ম্যাম ওই খুব ভয় পেয়ে আছে। ওই ঘটনাটা ওর মাথায় খুব প্রভাব ফেলেছে। ও নর্মাল হতে কিছুটা সময় লাগবে। ওকে। আমার অনন্যার ব্যাপারে এখানে লোকের সাথে কিছু কথা বলতে হবে, পসিবল? হ্যাঁ প্লিজ। মিউজিক টিউন থেকে খুন, এটা কিভাবে সম্ভব স্যার? পসিবল আছে। সিনেস্থেসিয়ার একজন পেশেন্ট তোমার এই মিউজিক পিস শুনে একটা খুনের ব্যাপারে ভিজুয়ালাইজ করেছে, বুঝেছো? তোমার ওই মিউজিক পিসে কোনো খুনের রহস্য লুকিয়ে আছে। আর আমাদের মনে হচ্ছে খুনি সেই যে এই টিউন বানিয়েছে। আমরা খুন করিনি। আর আর সত্যিটাই হলো যে এই টিউন আমরা কম্পোজই করিনি। এই টিউন আমরা ফ্রি সাইট থেকে ডাউনলোড করেছিলাম। কোন সাইট থেকে ডাউনলোড করেছিলে দেখাও। দেখুন স্যার, এই দেখুন স্যার। স্যার এই টিউনটা আমাদের পছন্দ হয় তাই ডাউনলোড করে আমরা গানে দিয়ে দিই। কে আপলোড করেছিল এই টিউনটা? স্যার এটা অজ্ঞাত, অ্যানোনিমাস। অজ্ঞাত? আমাদের সেই অজ্ঞাতকে খুঁজতে হবে। ম্যাম ও আমাদের স্টাফ। ও হলো পূজা, ও হলো রমেশ, ও আরতি। এমনিতে ও এনজিওতে কাজ করে, কিন্তু আমাদের এখানে প্রায় আসা যাওয়া করে। আপনাদের কিছু বলার ছিল অ্যাকচুয়ালি অনন্যার ব্যাপারে। আপনারা কি অনন্যার ব্যাপারে কিছু বলতে পারেন আমার? যেমন ও কোথা থেকে এসেছিল, কবে এসেছিল, আর ওভারঅল অরফানেজে অনন্যার ব্যবহার কেমন? অনন্যা খুবই অদ্ভুত মেয়ে, সব সময় যেন ডিস্টার্ব থাকে। ও এখানে কবে এসেছিল? ছোটবেলা থেকেই, কিন্তু ওকে ভিন্ন ভিন্ন দুবার লোকে অ্যাডপ্ট করেছিল, কিন্তু জানি না কেন কিছুদিন রাখার পর আবার এখানে এসে ফিরিয়ে দেয়। কেন? এর কারণ? নিশ্চয়ই ওর খারাপ ব্যবহারের জন্য, ওর মাঝে মাঝে ঝগড়া করার জন্য, মাঝে মাঝে ভায়োলেন্ট হয়ে যেত। ব্যাস এই অভ্যেসটা ওর ছোটবেলা থেকেই ছিল। কি ভুলভাল বলছো তুমি? অনন্যা এমন নয়, এসব ভুল বলছে। ম্যাম সত্যি আমি এখানে প্রায়ই আসা যাওয়া করি, কিন্তু কখনো অনন্যাকে এমন আচরণ করতে দেখিনি। ও সবই ভুল বলছে। তো তাহলে সত্যিটা কি? সত্যিটা এটাই, অনন্যা ছোট থেকে খুব কষ্টে বড় হয়েছে। হ্যাঁ, এর জন্য কখনো কখনো ও অদ্ভুত ব্যবহার করে থাকে। অদ্ভুত ব্যবহার নয় ম্যাডাম, এটা ভেবে নিন অনন্যাকে যদি কেউ ক্রস করেছে তাহলে ওর সাথে দুর্ঘটনা হবেই হবে। এই তো আগের মাসে অরফানেজের বাচ্চাদের সাথে কি হয়েছিল মনে নেই নাকি? কেন ভুলভাল বলছো? কি হয়েছিল বলো। ম্যাম আগের মাসে একটা বাচ্চার ফুড পয়জন হয়ে গেছিল, আর ওই দিনই ওর ঝগড়া অনন্যার সাথে হয়েছিল। আচ্ছা, তার মানে তুমি বলছো যে এটা অনন্যা করেছে? হ্যাঁ। ভেবে চিন্তে কথা বলো রমেশ, খুবই বাজে কথা বলছো অনন্যার নামে। পেট্রন, অনন্যাকে অরফানেজ থেকে 2টো ফ্যামিলি অ্যাডপ্ট করেছিল, কিন্তু তারা ফেরত পেয়ে যায়। এর পিছনে কোনো কারণ তো থাকবেই, হয়তো অনন্যারই কোনো দোষ ছিল, খামতি ছিল। আমি মানতে পারলাম না। এনিওয়ে, অনন্যার ব্যাপারে কি কোনো ফাইল আছে যেখানে ওসব ডিটেলস আছে? সেটা কি আমি দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। এই নিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মেট্রন, কিন্তু আমাকে এখনই বেরোতে হবে। আচ্ছা, আমি এই ফাইলটা কদিন বাদে ফেরত দিলে কি চলবে? হ্যাঁ। হ্যালো, আমাকে যাদের সিনেস্থেসিয়া আছে না, ওনাদের সাথে দেখা করার আছে, আর ওদের ব্যাপারে কিছু জানার আছে। এই 3 জনের সিনেস্থেসিয়া আছে। 1 মিনিট, আপনাদের কিছু দেখাতে চাই আমি।
এখন আপনি বলুন, আপনি এই টিউনটা শুনে কি ভিজুয়ালাইজ করলেন? ম্যাম, আমি একটা বড় ঘাস ভর্তি মাঠ দেখলাম, সেখানে গরু ঘাস খাচ্ছিল আর সূর্য পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি একটা নদী দেখলাম, ওখানে নৌকো ছিল আর আমি দেখলাম কিছুজন আগুন জ্বালিয়ে বসেছিল। ইন্টারেস্টিং। চলুন আপনাদের মধ্যে আপনি বলুন, আপনি কি দেখলেন? শহর শহর দেখেছি আমি, ওই ভিড়ভাট্টার জায়গা আর উঁচু উঁচু বিল্ডিং আর ওগুলোর উপর বিজ্ঞাপনের লাইট লাগানো। ইন্টারেস্টিং। 3 ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনস। ভালোই হলো, আপনারা দেখলেনও আর নিজেদের কানে শুনলেনও। 3 জন যাদের সিনেস্থেশিয়া আছে তারা একই টিউন শুনেছিল, কিন্তু 3টে আলাদা ভিজুয়ালস দেখলো। আর ওই মিউজিক শুনে খুন হতে দেখেছে। এক্স্যাক্টলি। দুনিয়াতে একজনই মানুষ আছে যে এই মিউজিক টিউনটাকে খুন দিয়ে ইন্টারপ্রেট করেছে। কে? খুনি নিজেই। আর ওই খুনি আর কেউ নয়, অনন্যা। হোয়াট? এটা আপনি কি বলছেন? ওই মেয়েটা নির্দোষ? দেখুন এসিপি স্যার, কেস প্রমাণ দিয়ে সলভ করা হয়, ভাবনা দিয়ে নয়। আর আমি ভাবনায় বয়ে যাওয়ার ভুল করিনি। আমি অরফানেজে গিয়েছিলাম আর ওখানে গিয়ে জানতে পারলাম যে অনন্যাকে 2টো ফ্যামিলি অ্যাডাপ্ট করেছিল, কিন্তু ব্যাস কদিন পরেই 2টো ফ্যামিলি অনন্যাকে অরফানেজে দিয়ে গিয়েছিল। আর ওই 2 জন লোক ওখানেই ছিল যাদের মার্ডার হয়েছিল আর যারা অনন্যাকে অ্যাডাপ্ট করেছিল। আমি অনন্যাকে অ্যারেস্ট করেছি আর ওকে নাবালক আদালতে পেশ করার ব্যবস্থা করেছি। আপনি আমাদেরকে না বলে না জিজ্ঞেস করে ওকে অ্যারেস্ট করেন কি করে? আই ডোন্ট নিড ইউর পারমিশন এসিপি স্যার, আপনাকে বলার প্রয়োজন ছিল না। ও খুনি আর ওকে শাস্তি পেতেই হবে। আপনি ওই ক্রাইম সিনের ফটো আর পোস্টমর্টম রিপোর্ট দেখেছেন? অফকোর্স দেখেছি। তো হয়তো ভালো করে আপনি দেখেননি, না হলে ওকে আপনি অ্যারেস্ট করতেন না। খুনি অনেক শক্তি প্রয়োগ করেছিল খুন করার জন্য। একটা 15 বছরের মেয়ে দুজনকে এত নৃশংসভাবে খুন করতে পারে না। আপনারা ওই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করছেন। দেখুন, মেয়েটি নির্দোষ আর আমরা কোনো নির্দোষের শাস্তি চাই না। অনন্যা খুনি, এর শাস্তি ওকে পেতে হবে, তাই ওকে অ্যারেস্ট অর্ডার দিয়েছি। আর এটা আমার ডিসিশন, আর এটাই ফাইনাল ডিসিশন। আপনারা শুধু সময় নষ্ট করছিলেন। আর হ্যাঁ, এই মিডিয়াকে এই কেসটার ব্যাপারে জানাতে হবে। আপনারা প্লিজ মিডিয়াকে জানিয়ে দেবেন যে এই কেসটা সলভ হয়ে গেছে। আপনি যদি কেস সলভ করেন আপনিই বলে দিন, আমাদেরকে কেন বলছেন? ফাইন, নো প্রবলেম, আমি বলে দেব। কিন্তু এটা আপনারা আমার ওয়ার্নিং ভেবে নিতে পারেন, নয়তো আশা করছি এরপর থেকে আমার সমস্ত কথা আপনারা শুনবেন। আপনারা এটা জেনে খুবই খুশি হবেন যে এই কেসটা সলভ হয়ে গেছে। ম্যাম, কে খুনি? খুনি একটা 16 বছরের মেয়ে যার নাম অনন্যা। বেশ কিছুদিন ধরেও আমাদের সবাইকে বোকা বানিয়ে দিব্যি ঘুরছিল, কিন্তু আমি ওকে অ্যারেস্ট করে নিয়েছি। ম্যাম, এই কেসটা অনেক পুরনো না? হ্যাঁ, এই কেস বেশ পুরনো ছিল। ইনফ্যাক্ট বেশ কিছুদিন ধরে ওটা ক্রাইম ব্রাঞ্চের খরচের খাতায় পড়েছিল, কিন্তু সিআইডি যখনই টেক ওভার করলো 24 ঘন্টায় কেস সলভ। তো ম্যাম, আপনিও সিআইডির একজন? আগে হ্যাঁ, আমি আজই সিআইডি টিম জয়েন করেছি অ্যাজ দ্য সুপারভাইজার। আর জয়েন করতেই একদিনে কেস সলভ হয়ে গেল। যদি এই কেস অনেক সময় থেকে ঠান্ডা হয়েছিল, সিআইডি তাহলে কেন টেক ওভার করেনি এটাকে? কারণ এই টিমে আগে আমি ছিলাম না, এই জন্যে। কিন্তু ম্যাম, অন্য অনেকে তো ছিল টিমে। হ্যাঁ, এনারা প্রায় 20 বছর ধরে আছেন আর মামলা তদন্ত করতেই থাকেন, কিন্তু আসলে ওনারা কখনো কখনো ভাবুক হয়ে যান। আর কোনো কেসে ভাবুক হওয়া মানে ইনভেস্টিগেশন থেমে যায়। ইনভেস্টিগেশনের জন্য কেবল লজিকের দরকার, যেটা আমি করেছি, আর কেস সলভ হয়ে গেছে। 1 মিনিট, আমি আপনাদের ভুল ধারণা শুধরে দিচ্ছি। আসলে এই কেসটা এখনো পুরো সলভ হয়নি। হয়নি? এই তো একটু আগে বললো যে কেস সলভ হয়ে গেছে। স্যার, এই কেসে আর কি বেঁচে আছে? খুনি তো ধরা পড়ে গেছে। একদমই না, খুনিকে আমরা এখনো ধরতে পারিনি। কিন্তু ম্যাডাম তো বলছেন যে খুনি ওই মেয়েটাই। এরকম ম্যাডামের মনে হচ্ছে। আমাদের ইনভেস্টিগেশনের হিসেবে হয়তো ওই মেয়েটা নির্দোষ। স্যার, তাহলে আসল খুনি কে? ইনভেস্টিগেশন চলছে, খুব তাড়াতাড়ি আপনাদের সামনে সত্যিটা চলে আসবে। আই এম সরি, নো মোর কোয়েশ্চেনস। সময় নেই আর। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ।
আপনাদের সাহস কিভাবে হয় এই মিডিয়ার সামনে আমাকে ইনসাল্ট করার? আপনাদের এই ব্যবহারটা আমি দেখে নিলাম, অ্যান্ড ট্রাস্ট মি, দেয়ার উইল বি কনসিকুয়েন্সেস। খুব দ্রুত আমাদের খুনিকে ধরতে হবে, না হলে শীতল পদে পদে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে। অভিজিৎ, প্রথমে এটা খোঁজ নিয়ে দেখতে হবে যে ও যে সময় খুন হয়েছিল তখন ও কোথায় ছিল। আমাদের একটা টিম পুনে পাঠাতে হবে এই কেসটাকে তদন্ত করার জন্য, আর আরেকটা টিম পাঠাতে হবে পানভেলে। আপনারা এটা জেনে খুবই খুশি হবেন যে এই কেসটা সলভ হয়ে গেছে। খুনি একটা 16 বছরের মেয়ে। ইনফ্যাক্ট বেশ কিছুদিন ধরে ওটা ক্রাইম ব্রাঞ্চের খরচের খাতায় পড়েছিল, কিন্তু সিআইডি যখনই টেক ওভার করলো 24 ঘন্টায় কেস সলভড। দেখুন, 23শে ফেব্রুয়ারি বিকেল 4টে থেকে 7টার সময় অনন্যা কোথায় ছিল? সাধারণত তখন বাচ্চারা বাইরে যায় খেলতে, আর 9টার মধ্যে চলে আসে। আচ্ছা, অনন্যা অরফানেজ গিয়েছিল না বাইরে? না স্যার, অনন্যা এখানেই ছিল আর কোথাও যায়নি। এটা আপনি এত জোর গলায় কি করে বলছেন? এর জন্যই বলছি, কারণ আমার অনুমতি ছাড়া কোনো বাচ্চা বাইরে যেতে পারে না। কিন্তু কখনো কখনো অনন্যা কয়েক ঘন্টার জন্য অরফানেজ থেকে উধাও হয়ে যেত, এটাও তো বলো ওনাদের। স্যার, ও মিথ্যে বলছে। ও অনন্যাকে হিংসে করে। আমি কেন অনন্যাকে হিংসে করব? তাহলে ওকে বদনাম কেন করছো? আমাদেরকেও বলেছে এখানে কিছু কিছু লোকের পেছনে লাগে। স্যার, আমি শুধু অনন্যার ব্যাপারে আপনাদের খোঁজ খবর দিচ্ছিলাম। তাহলে এটাও বলো না যে আগের বছর অনন্যা তোমার নামে কমপ্লেন করেছিল। এর বিরুদ্ধে কেন? স্যার, ও এখানের বাচ্চাদের মারতো। অনন্যা ওর নামে কমপ্লেন করেছিল, সাসপেন্ডও হয়েছিল। তখন থেকে অনন্যাকে ঘৃণা করে। এখানের বাচ্চাদের মারতো। অনন্যা ওর নামে কমপ্লেন করেছিল, সাসপেন্ডও হয়েছিল। তখন থেকে অনন্যাকে ঘৃণা করে। একটা কথা বলো, অনন্যাকে ওই মিউজিক পিস শুনতে কে বলেছিল? স্যার, ইনি। হ্যাঁ স্যার, অনন্যা মিউজিক পছন্দ করত। অনেকবার ওকে নানা ধরনের গান শুনতে দেখেছি। এর জন্য ওকে আমি মিউজিক শুনতে দিতাম। বুঝতে পারিনি এতে প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ মিউজিক ইনস্ট্রুমেন্টস বাজাতে জানেন? স্যার, আমি পিয়ানো বাজাতাম। স্যার, আমিও পিয়ানো বাজাই। আচ্ছা, একটা কথা বলুন, যেদিন পুনেতে খুন হয়েছিল সেদিন আপনারা কোথায় ছিলেন? আমরা সব বাচ্চাদের নিয়ে পুনা গিয়েছিলাম। সেদিন আপনারা সবাই পুনাতে ছিলেন? কি ছিল ওখানে? ওখানে একটা ইভেন্ট ছিল, তাই। স্যার, হ্যাঁ, এরা প্রত্যেকে সাধু সাজার নাটক করছে। একটা কাজ করি আমরা, এদের প্রত্যেকের কম্পিউটার চেক করো, দেখো কে এই মিউজিক পিস বানিয়েছে আর আপলোড করেছিল। কারণ যে এই মিউজিক পিস বানিয়ে আপলোড করেছে না, সেই খুনি হতে পারে। এই মেয়েটা এখানে 2 মাস আগে এসেছিল। হ্যাঁ ম্যাম, এই 2 মাস আগে একটা এনজিও ইভেন্ট অর্গানাইজ করেছিল, তো ওই ইভেন্টে ও ডান্স করতে এসেছিল। ও খুব ভালো ডান্স করেছিল স্যার। শি ইজ আ ভেরি ট্যালেন্টেড গার্ল। আর ওই দিনই এখানের আশেপাশে একটা খুন হয়েছিল। খুন তো হয়েছিল স্যার, কিন্তু যে জায়গায় খুন হয়েছিল সেটা এখান থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা হবে। আর এই ইভেন্ট ওই দিন কটার সময় শুরু হয়েছিল? 5টার সময় শুরু হয়েছিল, রাত প্রায় 8টার সময় শেষ আচ্ছা, হয়েছিল। আপনাদের কি মনে আছে এই মেয়েটা পুরো সময় ইভেন্টেই ছিল নাকি এখান থেকে অন্য কোথাও গিয়েছিল? এই মেয়েটা 6টার সময় স্টেজে উঠেছিল, আর ইভেন্ট শেষ হওয়া পর্যন্ত স্টেজেই ছিল। স্যার, মেডিকেল রিপোর্ট অনুযায়ী খুন 3টে থেকে 6টার মধ্যেই হয়েছে। এই দেখো, এটা হচ্ছে সেই জায়গা যেখানে খুন হয়েছিল, আর এই জায়গায় ইভেন্ট ছিল। এখান থেকে এখানে পৌঁছানোর জন্য মিনিমাম 1 ঘন্টা লাগে। স্যার, হতে পারে ও দুপুরবেলায় বেরিয়ে গেছিল, খুন করে তারপরে ইভেন্ট জয়েন করেছিল। আরে না না ম্যাম, এরকম কিছুই হয়নি। অ্যাকচুয়ালি ইভেন্ট শুরুর আগে আফটারনুনে রিহার্সাল ছিল, আর ওই মেয়েটা ওখানে 4টে পর্যন্ত ছিল, আর এরপর 5টা থেকে সমস্ত স্টুডেন্ট ব্যাক স্টেজে এক জায়গায় হচ্ছিল। 4টের সময় রিহার্সালে ছিল, হ্যাঁ। আর 5টার সময় ব্যাক স্টেজ। Yes. আর একটু আগে আপনি বললেন 6টার সময়ও স্টেজে ছিল। যদি এটা হয় তো অনন্যা খুন কি করে করবে? আর যদি অনন্যা খুন না করে থাকে তাহলে খুন করলোটা কি? সমস্ত রিপোর্ট আর এভিডেন্স তৈরি করার পর আমার মনে হচ্ছে যে অনন্যা নির্দোষ।
আপনার কোনো অবজেকশন? নো ইউর অনার। কিন্তু স্যার এনার কাছে পুনের মার্ডার কেসের এভিডেন্সের রিপোর্ট আছে। পানভেল মার্ডার কেসে নির্দোষ প্রমাণ করার কোনো এভিডেন্স বা কোনো রিপোর্ট নেই। এরকম হতে পারে যে অনন্যা অরফানেজ থেকে বেরিয়ে গিয়েছিল আর মার্ডার করে আবার ফিরে গিয়েছিল। ইট ক্যান বি পসিবল, রাইট স্যার? আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তো প্লিজ দিন, যাতে এটা প্রমাণ হয় যে যখন খুন হলো অনন্যা পানভেলে ছিল। দেখুন, এভিডেন্সেস আর সাক্ষ্য প্রমাণ অনুযায়ী এই কেসটা ডিসমিস করে দেওয়া হচ্ছে। অনন্যাকে দয়া করে ছেড়ে দিন। হ্যাঁ সালুকে, কি জানতে পারলে? হ্যাঁ বস, বস ধরে নাও এই কেসটা সলভ হয়ে গেছে। শীতল আমাদের ডেমনস্ট্রেট করে দেখিয়েছিল যে সিনিস্থেসিয়ার দুটো আলাদা আলাদা রোগী একই ধরনের মিউজিক শোনার পরে আলাদা আলাদা ইন্টারপ্রিট করে থাকে। হ্যাঁ বস, আমি আমার বন্ধুর থেকে সবকিছু জেনেছি, যে এই ব্যাপারে এক্সপার্ট। ও আমাকে অন্য কথা বলল। নতুন কি আপনি জানতে পেরেছেন? এমন দুজন ব্যক্তি যারা সিনিস্থেসিয়ারই পেশেন্ট, এক ধরনের মিউজিক শোনার পরেও একই ধরনের রিয়্যাক্ট করে। এটা কিভাবে হতে পারে স্যার? হতেই পারে পুরবি, যদি দুজন রোগীর মধ্যে রক্তের সম্পর্ক থাকে তাহলে হতে পারে। ও শীতল যা বলেছিল সেটাও ঠিক ছিল, কিন্তু সম্পূর্ণভাবে ঠিক ছিল না। কিছু রেয়ার কেসে এরকমটা হয়, যেমন আমার বন্ধু বলেছে। হ্যাঁ, কিন্তু দুজন রোগী যদি একই পরিবারের হয় তবে কাকা, জ্যাঠা বা ভাইও হতে পারে। না না, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারই হতে হবে, যেরকম মা বাবা, ভাই বোন। তা কেন? সেটা এই কারণে ফ্রেডি, কারণ এটা একটা জেনেটিক অসুখ। বাস মেডিকেল জার্নাল থেকে আমি এরকম কিছু আর্টিকেল বার করছি, এসব তোমাকে দেখাচ্ছি। আরো কেউ আছে যে অনন্যার মতো ওই দুটো মিউজিক পিসের ওপর একই ভিজুয়াল দেখতে পায়, যেটা অনন্যাও দেখে? আমি আপনাদের কি করে ধন্যবাদ জানাবো? আপনারা আমায় জেল যাওয়া থেকে বাঁচালেন। আমরা শুধুমাত্র সেটাই করেছি যেটা আমাদের ডিউটি, অপরাধীদের জেলের ভেতরে আর নিরপরাধীদের মুক্তি। কিন্তু আসামিটা কে? তোমার কোনো আত্মীয়। আমার ফ্যামিলি মেম্বার? হ্যাঁ অনন্যা, কারণ তোমার কাছে যে ধরনের ভিজুয়ালস এসছে সেই ধরনের ভিজুয়ালস তার কাছেই যেতে পারে যার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, আর সেই এই ধরনের মিউজিক বানিয়েছে। কিন্তু স্যার, আমার ফ্যামিলি মেম্বার কি করে হতে পারে? আমি তো অনাথ, না? আছে কেউ যাকে তুমি চেনো না? তাহলে জানতেও চাই না। ছোট থেকে আমার স্বপ্ন ছিল যে আমার পরিবারের সবাই আসবে আর আমায় এসে নিয়ে যাবে, আমরা একসাথে আনন্দে থাকবো। আর আপনারা বলছেন ও কোনো খুনি? আমরা তোমাকে শুধু সেটাই বলছি যেটা সত্যি। অনন্যার নামের প্যাকেজ এসেছে, দরজার বাইরে রাখা ছিল। পেন ড্রাইভ? পঙ্কজ, আমি বাড়ি দেখতে পাচ্ছি, খুব বিদ্যুৎ চমকাচ্ছে। কোনো মহিলা বাড়ির মধ্যে দৌড়াদৌড়ি করছে আর একটা দোলনাও আছে বাইরে। কেউ ওই মহিলার পিছনে ক্রোবার নিয়ে দৌড়চ্ছে। আর কি? ও ওই মহিলাকে ক্রোবার দিয়ে মারছে। কাকে মারতে দেখলে? জানি না স্যার, এটা তো একটা চিঠিও আছে। আনিয়া, এটা তোমার ভবিষ্যৎ। তুমি যা দেখেছো তোমার সাথে তাই হবে, এটাকে কেউ আটকাতে পারবে না। এই মিউজিকের সাথে অনন্যা যেটা দেখেছে, কেউ ওই মহিলাকে মারতে চলেছে। আর একটা বাড়ি আছে, বাড়ির সামনে বিদ্যুৎ চমকাচ্ছে আর দোলনা আছে। আর স্যার, খুনি খুন ক্রোবার দিয়ে করে। এতদিন আমরা ভাবতাম খুনি আগে খুন করে তারপরে মিউজিক বানায়, কিন্তু এখানে তো উল্টো। প্রথমে খুনি মার্ডার প্ল্যান করে, তারপরে মিউজিক বানায়, আর তারপরে মিউজিক অনুযায়ী খুন করে। আমি মরতে চাই না, প্লিজ আমায় বাঁচিয়ে নিন। অনন্যা ঘাবড়িও না,
তোমার কিচ্ছু হবে না, আমরা আছি না তোমার সাথে। সবার আগে ওই খুনিকে খুঁজতে হবে, যে কোনো ভাবেই হোক। কিন্তু যদি খুনি ওর পরিবারেরই একজন হয় তাহলে খুঁজবো কি করে? ওকে খোঁজার আগে আমাদের এটা জানতে হবে যে 16 বছর আগে অনন্যাকে অরফানেজে নিয়ে এসেছিল কে। হয়তো ও জানতে পারে অনন্যার ফ্যামিলি সম্পর্কে। আপনাদের কিছু মনে আছে কে ছিল যে অনন্যাকে এখানে রেখে গেছে? না, মনে তো নেই। 16 বছর আগে কেউ ওকে বাইরে ছেড়ে চলে গিয়েছিল। শীতল ম্যাডামের ফোন, ভিডিও কল করছে। হ্যালো, আমি বাস এটাই বলার জন্য ফোন করলাম যে ওই মেয়েটাই খুনি। সময় নষ্ট করবেন না আপনারা, প্লিজ ওকে গ্রেপ্তার করুন। শীতল ম্যাডাম, কোর্ট তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, আর কোর্টের কি সিদ্ধান্ত সেটা আপনিও শুনেছেন। এই কোর্টের চক্করে আপনারা সময় নষ্ট করছেন। প্লিজ, আপনারা ভুল আর আপনাদের এটা মেনে নিতেই হবে। স্যার, স্যার এটা সেই বাড়ি। ওই বাড়ি? কোন বাড়ি? আমি এই মাত্র যেটা দেখলাম, ওই যেখানে খুন হতে চলেছে, ওই গাছ দোলনা, এটাই ছিল স্যার। কোন জায়গার কথা বলছে মেয়েটা? শীতল ম্যাডাম, এখন আপনি কোথায় আছেন? আমি এখন আমার বাড়ির বাইরে। আর কোথায় থাকবো? আপনার প্রাণের সংশয় আছে। কি বলছেন আপনি অফিসার? আমার প্রাণ বিপদে, আমাকে কে মারবে? দেখুন শীতল ম্যাডাম, উনি আপনাকে মারার জন্য মিউজিক কম্পোজ করেছে, যেটাও আমাদের পাঠিয়েছে। আর ওই মিউজিকের হিসাবে আপনার ঘরের কি লোকেশন। বাচ্চাদের মতো কথা বলছেন অফিসার? আমাকে ভয় পাওয়ানোর জন্য সব করছেন না, আর আমি ভয় পাচ্ছি না। আর আমাকে সব বলছেন আপনাদের কেসের পথে আমি বাধা দেই। শীতল ম্যাডাম, এই ব্যাপারে আমরা পরেও কথা বলতে পারবো। আমার কথা মন দিয়ে শুনুন। আপনি ইমিডিয়েট বাড়ির ভেতরে যান আর দরজা জানলা সব বন্ধ করুন। আর আমরা যতক্ষণ না ওখানে পৌঁছই, আপনি কারোর কথায় দরজা খুলবেন না। মানে? আমি আপনাকে পরে বোঝাবো, এখন আমি আপনাকে যেটা বললাম সেটা করুন। তুমি আমার উপর আক্রমণ করছো কেন? তুমি জানো না এর ফল কি হবে? আমি তোমাকে ছাড়বো না। আমার কাছ থেকে বেঁচে তুমি পালাতে পারবে না। কে তুমি? এই দাঁড়া। ওকে ওকে স্যার। আরতি, তুমি? স্যার, আমিও পিয়ানো বাজাই। শীতল ম্যাডাম, আমরা আপনাকে আগেও বলেছিলাম অনন্যা খুনি নয়। আই এম সরি স্যার, আমার আপনাদের কথা বোঝা উচিত ছিল। আমি আমার মতো করে ইনভেস্টিগেশন করেছিলাম, আর আপনারা আপনাদের মতন। আমরা দুজনেই আমাদের ডিউটি করেছিলাম অফিসার। ট্রাস্ট মি, আমার ক্যারিয়ারে প্রথম হলো যে আমার জাজমেন্ট ভুল হলো। ওটা ঠিক আছে, আপনার মাথায় আঘাত না লেগেছে। না না, আই এম ওকে। ফ্রেডি, অ্যাম্বুলেন্সকে ফোন করো তাড়াতাড়ি। শীতল ম্যাডামের ওপর হামলা করেছো কেন তুমি? আমার মেয়েকে বাঁচানোর জন্য। কোন মেয়েকে বাঁচানোর জন্য? অনন্যাকে। অনন্যা আমার মেয়ে হয়। শীতল তাকে জেলে পাঠাতে চলেছিল, এই জন্য আমি ওকে শিক্ষা দিতে চেয়েছিলাম। আর খুন কেন করেছো? 17 বছর আগে
যখন আমি প্রেগনেন্ট ছিলাম আমার স্বামী আমাকে মানসিক হসপিটালে পৌঁছে দিয়েছিল, কারণ আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম। ওখানে আমি 15 বছর ছিলাম। কিন্তু কিন্তু কি? কিন্তু আমার স্বামী আমার মমতার গলা টিপে দিয়েছিল। কি করে? অনন্যা ওখানেই জন্মেছিল, কিন্তু ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। 15 বছর পর আমি বাইরে এলাম, তখন আমি জানতে পেরেছিলাম যে আমার স্বামী মারা গেছে, কিন্তু অনন্যা কোথায় আছে আমি জানতাম না। ও বেঁচে আছে কি নেই সেটাও আমি জানতাম না। আমি অনেক অরফানেজে ওকে খোঁজার চেষ্টা করেছিলাম, ওকে কোথাও পেলাম না। ওর ব্যাপারে কি করে জানতে পারলেন আপনি? 6 মাস আগে যখন আমি এই অরফানেজে এলাম তখন আমি অনন্যার কেস ফাইল পেলাম। আমি জানতে পারলাম যে অনন্যাকে 2 জন মানুষ অ্যাডপ্ট করেছে, আর তারপর ওকে ফেরত পাঠিয়ে দিল। কিন্তু যখনই আমি জানতে পারলাম যে অনন্যার সিনেস্থেসিয়া আছে আর ও সব দেখতে পাচ্ছে যেটা আমি মিউজিকে প্ল্যান করেছিলাম, তখনই আমি রিয়েলাইজ করলাম যে অনন্যা আমারই মেয়ে। এই জন্য আমি 2 জনকে খুন করে দিলাম। আমি ওই মানুষগুলোকে ঘেন্না করি যারা অনাথ বাচ্চাকে অ্যাডপ্ট করার পরেও তাদের ফিরিয়ে দিয়ে যায়। আমি অনন্যাকে সবকিছু বলে দিতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের অনুসন্ধানের ফলে আমি থেমে গেলাম, কেননা আমার মনে হলো যে আপনারা অনন্যাকে সন্দেহ করবেন। এই জন্য আমি চিঠি পাঠিয়ে আপনাদের মন অন্যদিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনারা আমার প্ল্যানকে ভেস্তে দিলেন। যে মেয়েকে পাওয়ার জন্য তুমি 2টো জীবন নিয়েছো, এখন সারা জীবন ওই মেয়ের থেকে দূরে থাকতে হবে তোমায়, জেলের ভেতরে, কাল কোঠরিতে। এই যে খুনি বাইরে বেরিয়ে এসেছে তা তো মনে হচ্ছে না। হ্যাঁ স্যার, কেননা এখানে মাটিটা তো ভেজা রয়েছে। যদি এখান থেকে লাফিয়ে বাইরে আসে তো কোনো চিহ্ন বা কিছু তো থাকতো। সেটাই তো। ওখানে মর্গের রুমের বাইরে সিমেন্ট ভিজে, ওখানে কোনো চিহ্ন নেই। এখানে একটাই রাস্তা আছে যেটা দিয়ে বাইরে আসা যায়, এখান থেকেও আসেনি, মানে গেল কোথা দিয়ে? কিন্তু স্যার, একটা জলজ্যান্ত মানুষ এইভাবে হাওয়াতে উড়ে তো যেতে পারে না। কারেক্ট। জলজান্ত মানুষ না হতে পারে পুরবী, কিন্তু মৃত স্যার, এই মেঝেতে যে জীবাণুনাশক কেমিক্যাল স্প্রে করা হয়েছে এর ওপর জুতোর ছাপ রয়েছে। মানে খুনি যদি রাঘবকে খুন করে এই দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায় তাহলে তার কেমিক্যাল লাগা জুতোর চিহ্ন ওখানেও থাকা উচিত। এখানটায় দেখো তো। স্যার, এখানে জুতোর ছাপ তো আছে, কিন্তু আমাদের জুতোর ছাপ রয়েছে। এই যে প্লাস্টিক কভার্স আমরা পরে আছি, এগুলো ছাড়া আর কোনো চিহ্ন নেই। আর কোনো চিহ্ন নেই? না। আচ্ছা, আমি যেরকম ভেবেছিলাম তেমনটাই হয়েছে। স্যার, আপনি কি বলতে চাইছেন? মানে হলো খুনি এই দরজা দিয়ে বাইরে যায়নি। স্যার, খুনি এই দরজা থেকে বাইরে যায়নি, মেইন ডোর থেকে বাইরে যায়নি, তাহলে বাইরে গেল কিভাবে? খুনি এই রুম থেকে বাইরেই যায়নি। এটা কি করে সম্ভব স্যার? রাঘবের মৃত্যুর পর এই রুমটা তো আমি নিজে চেক করেছি। যদি রাঘব ছাড়া এই রুমে আর কেউ ছিল তাহলে এই 8টা লাশ। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। এখানে 8টা লাশ ছিল, 8টা। স্যার, আপনি কি বলতে চাইছেন? রাঘবের খুন কোনো লাশ করেছে? হতে পারে। এই 8টা লাশের মধ্যে এখানে শুধু 5টা রয়েছে। 3টে লাশ তাদের পরিবারের লোকেরা নিয়ে গেছে। হ্যাঁ স্যার। যে লাশগুলো এখান থেকে গেছে তার ডিটেলস আমার এখনই চাই, এখনই। স্যার, আমার মনে হচ্ছে এই খুনির রহস্য এই 3টে লাশের মধ্যে লুকিয়ে আছে। ওই অ্যাক্সিডেন্টটা এখানে হয়েছিল। ওই চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করি, হতে পারে কিছু দেখেছে। আচ্ছা দাদা,
আজ সকালবেলায় এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিছু বলতে পারেন সেটার সম্বন্ধে? সাহেব, উনি এখানে পাশেই কাজ করতেন। উনি রোজ চা খেতে আমার এখানে অবশ্যই আসতেন। আজকেও চা খেয়ে উনি আমার এখান থেকে বেরোচ্ছিলেন, এমন সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সাহেব, কিছু বুঝতেই পারলাম না ওই গাড়িটা কোথা থেকে এখানে এলো আর ওকে ধাক্কা দিয়ে গেল। গাড়ির নম্বরটা দেখেছেন আপনি? সাহেব, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, নাম্বার দেখার সুযোগই পাইনি। আচ্ছা, গাড়িটা কি ছিল দেখেছিলেন? সাদা রঙের বড় গাড়ি ছিল স্যার। ও একলা ছিল না ওর সাথে অন্য কেউ ছিল? এসেছিলেন তো একা একাই। না স্যার, ও একা ছিল না, ওর সঙ্গে আরেকটা মেয়ে ছিল যে অন্ধ ছিল, আর রাধিকা দিদি তাকে রোড ক্রস করাচ্ছিল যখন অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই মহিলাটা দেখতে পেতেন না? তাহলে ওরও চোট লেগেছে। কোথায় গেছে ও? সেটা তো জানি না স্যার, অ্যাক্সিডেন্টের পরেই ও উধাও হয়ে গেল। স্যার, আমার মনে হচ্ছিল যে ও নাটক করছে। প্রথমে তো ঠিকঠাকই দাঁড়িয়েছিল, তারপর দিদিকে দেখে ও সাহায্য চাইলো। এটা হতে পারে যে ওই মহিলা যে কোনোভাবেই হোক রাধিকাকে মাঝ রাস্তায় নিয়ে যেতে চেয়েছিল, সেই কারণেই ও চা খাওয়ার জন্য অপেক্ষা করছিল, আর সবাইকে ছেড়ে ও ওর কাছেই সাহায্য চেয়েছে। রাধিকা ওই মহিলাটিকে নিয়ে ডিভাইডারের কাছে যাওয়ার পরেই মহিলাটি গায়েব হয়ে গেছে। তারপরে ওই গাড়িটা রাধিকাকে মেরেছে। তার মানে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, খুন? এখন তো এরকমই কিছু মনে হচ্ছে। কিন্তু স্যার, কেউ রাধিকাকে কেন খুন করবে? সেটাই তো জানতে হবে। রাঘব আর রাধিকার এই দুজনের মৃত্যুর কারণ কিছু বুঝতে পারছি না। রাঘব, এক মিনিট, এই রাঘব জেলে ছিল, আর ওখানে ওকে কেউ মারতে পারতো না। আর রাধিকাকে মেরে রাঘবকে সেখানে পাঠিয়েছিল যেখানে ওকে মারার ব্যবস্থা করেছিল, মর্গ। এক্স্যাক্টলি। কিন্তু স্যার, রাঘব তো একটা সামান্য চোর ছিল, ওকে মারার জন্য এত বড় প্ল্যানিং? ফ্রেডি নিশ্চয়ই এই মামুলি চোরের কাছে এমন কিছু ছিল যেটা মামুলি নয়। আচ্ছা, কালকে এখানে ডিউটিতে গেছিল? আমি ছিলাম স্যার, আর আমার সাথে এই 2 কনস্টেবল। আমরা রাঘবের পুরো ডিটেলস চাই। আচ্ছা, এটা বলুন যে ওকে কোন অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছিল? আমরা ওকে গ্রেপ্তার করিনি, কাল রাতেও এখানে এসেছিল। নিজে এখানে এসেছিল? আমি স্যারের সঙ্গে টাকার কথা বলছি, তুই আমাকে ইনফরমেশনটা বল। বল। না, আমি এখন বড়বাবুকেই বলবো। এটা বল, স্যার কোথায়? তুই আমাকে বল না। না, আমি স্যারকেই বলবো। কুশল, কিসের তর্ক বিতর্ক চলছে এখানে? নমস্কার স্যার। রাঘব, তুই এখানে কি করছিস? স্যার, রাঘব বলছে ও অনেক বড় ইনফরমেশন নিয়ে এসছে। আচ্ছা, ঠিক আছে, ওর কাছ থেকে ইনফরমেশন নিয়ে নাও। কিন্তু স্যার, ও টাকা চাইছে। পুলিশের কাছে টাকার গল্প করছিস? টাকা চাই? খবরটা কিছু এরকম। ঠিক আছে, টাকা দিয়ে নিয়ে নাও ইনফরমেশন। কিন্তু স্যার, ও অনেক টাকা চাইছে। পরিমাণটা শুনলে আপনিও চমকে যাবেন। বল, কত দাম তোর ইনফরমেশনের? 3 কোটি। আরে, 3 কোটি? এমন কি ইনফরমেশন ছিল ওর কাছে যে এত টাকা চাইছিল? জানি না স্যার, ও কিছু বলেনি। হ্যাঁ, এটা বলছিল যে কয়েক হাজার লোকের জীবনের প্রশ্ন, কিন্তু বলবে তখনই যখন ও 3 কোটি টাকা নেবে। স্যার, কালকে রাতে তো ওকে আমি লকআপে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যে সকাল হলেই ওকে আমি আমার মতো করে জিজ্ঞেস করব। ঠিক তখনই ওর মেয়ের ব্যাপারে আমরা জানতে পারলাম, আর আমরা ওকে নিয়ে মর্গে চলে গেলাম। স্যার, এমন কি রহস্য ছিল ওর কাছে যার উপরে হাজার হাজার মানুষের প্রাণ নির্ভর করছিল, আর যার জন্য ওর নিজের এবং ওর মেয়ের প্রাণটাও গেল? আগে তো আমাদের এটা জানতে হবে যে এই রাঘব কালকে কোথায় কোথায় গেছিল আর কার কার সঙ্গে দেখা করেছিল, আর সারা দিন ও কি করেছিল। স্যার, দিনের কথা তো জানি না, কিন্তু রাতে ওর রোজকার মতো নেশাতেই ছিল। আমরা ওর ফাইলটা চাই। হ্যাঁ স্যার। এই লোকটা এখানে আসে দেখেছেন? হ্যাঁ, আছে স্যার। আপনি ম্যানেজারকে জিজ্ঞেস করুন। ম্যানেজার কোথায়? উপরে। ম্যানেজার? ওই দেখুন ম্যানেজার। আমরা সিআইডি থেকে আসছি। এই লোকটা কাল এখানে এসেছিল? স্যার, এ তো রাঘব, এ সবসময় এখানে আসে। এই লোকটা কাল রাতে এখানে এসেছিল কিনা? হ্যাঁ স্যার, কাল রাতে এসেছিল, আর কাল মোটামুটি 11টা অব্দি এখানেই ছিল। ওর ব্যবহার কেমন ছিল? সবসময়ের মতো চিন্তায় ছিল।
চিন্তিত ছিল, কিছু বলেছিল? কি কারণে চিন্তিত ছিল? জুয়া খেলে খেলে একেবারে ধারে ডুবেছিল স্যার। আমাদের এখানেও প্রায় 5,000 টাকা ধার নিয়েছে। কালই বলেছিলাম ওকে, যদি পুরনো টাকা না দাও তাহলে এখানে কোনো খাওয়া দাওয়া পাওয়া যাবে না। তখন ও কি বললো? বলেছিল মিটিয়ে দেবে। কিছু নতুন কাজ করতে যাচ্ছিল। নতুন কাজ? কি কাজ? সেটা বলেনি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, এই রাঘব এমন কি কাজ করতে যাচ্ছিল যে ওর সব ঋণ শোধ হয়ে যেত? আর পুলিশ স্টেশনে গিয়ে বলেছিল যে ওর কাছে বিশেষ একটা ইনফরমেশন আছে, 3 কোটি চেয়েছিল তার জন্য। যাই ঘটেছে রাঘবের এখান থেকে বেরোনোর পর আর পুলিশ স্টেশনে যাওয়ার আগে, জানার চেষ্টা করি যে রাঘব এখান থেকে বেরোনোর পর কোথায় কোথায় গেছিল। আচ্ছা, কালকে এই লোকটাকে আশেপাশে কোথাও দেখেছিলে? হ্যাঁ স্যার, যখন এখান থেকে বেরোচ্ছিলাম তখন আমি দেখেছি ওনাকে। তারপর কোথায় গেলেন আমি কিছু জানি না। আচ্ছা, এখান থেকে ও হেঁটে গেছিল না? হ্যাঁ স্যার, শুধু হেঁটেই গিয়েছিল, পুরো নেশা করেছিল। ওইদিকে কোথায় গেল স্যার? নেশা অবস্থায় হেঁটে গেছে তো বেশি দূর যায়নি। চলো দেখি। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। দেখেছো একে? হ্যাঁ স্যার, দেখেছি। একটু এগিয়ে যে গলিটা আছে না, ওখানেই যাওয়া আসা করে। এক মিনিট, এই লোকটাকে দেখেছো? এ তো শিবার আত্মীয়। কাল রাতে জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিল আর শিবা শিবা করে চেঁচাচ্ছিল, পুরো পাড়াকে জাগিয়ে দিল স্যার। এই শিবা থাকে কোথায়? স্যার 3-4টে বাড়ি পর বাঁদিকে সবুজ রঙের একটা দেওয়াল আছে, ওটাই ওর বাড়ি। তালা লাগানো আছে, খুলতে হবে। পঙ্কজ, একটা কাজ করো, আশেপাশে কেউ আছে কিনা দেখো, ডাকো ওকে। আরে এদিকে এসো। মনে হচ্ছে ঘর খালি করে ও পালিয়ে গেছে এখান থেকে। কোথায় ও? শিবা কোথায়? হ্যাঁ স্যার, ওর তো কোনো খোঁজ খবর থাকে না। যে কোনো সময় আসে, যে কোনো সময় যায়। আচ্ছা, কোনো আইডিয়া আছে কোথায় পাবো ওকে? স্যার, ওই বস্তির পেছনে ওর আত্মীয়র বাড়ি আছে, ওখানে পাওয়া যেতে পারে, ওখানেও যায় আসে। এই বাড়িটা। আপনি শিবার আত্মীয়? হ্যাঁ স্যার। আপনারা? এই শিবা এখানে আসা যাওয়া করে কি? হ্যাঁ স্যার, কখনো কখনো। মাঝে মাঝে। আজ আসতে পারে? বলতে পারবো না স্যার। বলতে পারবেন না? থ্যাংক ইউ ভেরি মাচ। এই করণের লাশ তো অরিজিনাল ছিল। এখন বাকি 2 জন, টনি আর সুনীল। এবার এদের মধ্যেই কোনো একজন আছে যে ডাবল মার্ডারের রহস্য ভেদ করতে পারে। এই টনির ডেথ সার্টিফিকেট দিয়েছে ডক্টর বিক্রান্ত। রবি, রবি, দরজা খোল। আপনি কে? সিআইডি। কোথায় পালাচ্ছিস? এই চল। স্যার, আপনারা আমার পেছনে কেন পড়ে আছেন? আমি কিছু করিনি। আমাকে মারবেন না। দেখুন, আমি। চুপ। এখন এটা বল, ওই রাত্রে রাঘব যখন তোর বাড়িতে এসেছিল তখন কি হয়েছিল? স্যার, আমি রাঘবকে নিয়ে গেছিলাম মালাডের কমল সোসাইটিতে। ও চুরি করতে গেছিল, তাই ও একটা বাড়িতে ঢুকে পড়লো, কিন্তু আমি জানতাম না ও কোন বাড়িতে গেছিল। আমি ওখানেই মোটরসাইকেলে ওর জন্য ওয়েট করছিলাম। কিছুক্ষণ পর ও যখন এলো তো ও অবাক হয়েছিল, বলছিল যে ভেতরে ও কিছু পেয়েছে। কি পেয়েছিল? ও ওখানে বোম। কি? আমি ওকে বলেছিলাম যে
এই কথাটা আমরা পুলিশকে বলে দিই, কিন্তু স্যার ও নিজের লোভ সামলাতে পারলো না, তো ওর স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করলো। ব্যাস স্যার, এর বেশি আমি কিছু জানি না। যদি তুমি কিছু না করো তাহলে তুমি পালাচ্ছিলে কেন? স্যার ওই রাঘব আর ওর মেয়ের মৃত্যুর খবর শুনে আমি ভয় পেয়ে গেছিলাম, শুধু আমার আর আমার পরিবারের প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিলাম। স্যার হয়তো সেই জন্যই বলছিল যে হাজার হাজার লোকের জীবনের ব্যাপার। আর যদি সত্যি রাঘব ওখানে বোম পেয়ে থাকে তাহলে এটা তো খুব সাংঘাতিক ব্যাপার। অন্য কেউ ওই বোমটা পাওয়ার আগে আমাদের খুঁজতে হবে ওই বোমটাকে। কোথায় ছেড়েছিলে তুমি রাঘবকে বলো আমাদের। চলো। কমেন। ডক্টর বিক্রান্ত। হ্যাঁ বলুন। আমি সিআইডি থেকে এসেছি। সিআইডি? বসুন। না ঠিক আছে, এই এই টনির ডেথ সার্টিফিকেট আপনি ইস্যু করেছিলেন? হ্যাঁ আমি ইস্যু করেছিলাম। আচ্ছা তাহলে কি টনি সত্যিই মারা গিয়েছিল? এটা কি ধরনের প্রশ্ন করছেন আপনি? অফকোর্স মারা গেছিল, না হলে আমি ডেথ সার্টিফিকেট ইস্যু করতাম কি করে? দেখুন ডক্টর, আমি সেরকম কিছু বলতে চাইনি। এরকমও তো হতে পারে আপনার কোনো ভুল হয়েছিল, ও বেঁচে ছিল আর তারপর। আমার 20 বছরের জীবনে আমাকে আজ পর্যন্ত এরকম অভিযোগ কেউ করেনি। আচ্ছা ডক্টর, আপনি কি টনিকে আগে থেকে চিনতেন? আগে না, ওনার স্ত্রী ওনাকে ক্লিনিকে নিয়ে এসেছিলেন। হার্ট অ্যাটাক হওয়ার জন্য উনি মারা গিয়েছিলেন। হ্যাঁ ম্যাডাম, এটা সত্যি যে আমাদের দিক থেকে কোনো ভুল হয়নি। আমি কোনো হাতুড়ে ডাক্তার নই ম্যাডাম। 20 বছরের অভিজ্ঞতা আছে আমার। ইংল্যান্ড মেডিকেল কলেজ থেকে ডিগ্রি আছে আমার। আপনি বুঝতে পারছেন? ইংল্যান্ড মেডিকেল কলেজ। আর আপনি আমার যোগ্যতায় সন্দেহ করছেন? আমি কি জীবিত আর মৃতর মধ্যে পার্থক্য বুঝি না? আই এম সো সরি ডক্টর, আমি সেরকম কিছু বলতে চাইনি। আচ্ছা আপনি এটা বলুন, ওই লাশটাকে নিয়ে কোথায় যাওয়া হয়েছিল? কবরস্থানে নিয়ে গেছিল, আর কোথায় যাবে? থ্যাঙ্কস। হ্যাঁ পূরবী, কি জানতে পারলে? স্যার এই ডক্টর বিক্রান্ত যে টনির ডেথ সার্টিফিকেট ইস্যু করেছিল, এ কেমন অদ্ভুতভাবে কথা বলছিল। বলছিল যে সে তার ডিগ্রি ইংল্যান্ড মেডিকেল কলেজ থেকে পেয়েছে। ইংল্যান্ড মেডিকেল কলেজ? হ্যাঁ স্যার। স্যার এই নামের তো কোনো কলেজ নেই, আমি ইন্টারনেটেও চেক করেছি। তাহলে আমাকে এরকম কেন বললো? আমার মনে হচ্ছে ও কিছু লুকোচ্ছে। স্যার আমারও তাই মনে হয়। আমি একটা কাজ করছি, আমি খোঁজ নিচ্ছি। দেখো, এই কেসটা কিন্তু খুব বিপজ্জনক, বুঝেছো? তুমি একা কিছু করতে চেও না। তুমি তোমার লোকেশন পাঠাও, আমি এখনই যাচ্ছি। ওকে? ঠিক আছে স্যার। শিবা বলল যে ও রাঘবকে এখানেই ছেড়েছিল। এখানে আশেপাশে কোথাও জিজ্ঞাসা করিনি? আপনাদের যা যা সাজেশন আছে আমাদের বলতে পারেন। মনে হচ্ছে কোনো মিটিং চলছে ভেতরে। সেটা একটু দেখে নেওয়া বাড়িয়ে নিলে। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে আসছি, আপনার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করব। রাঘব নামের আপনাদের মধ্যে কেউ একে দেখেছেন? না স্যার। কাল রাত আপনাদের মধ্যে কারোর বাড়িতে চুরি হয়েছে? কাল আই ডোন্ট থিঙ্ক সো। কিন্তু আপনারা এখানে কি খুঁজছেন? দেখুন, আমাদের কাছে পাকা খবর আছে যে এই লোকটা আপনাদের মধ্যে কারোর একজনের বাড়িতে চুরি করেছে। স্যার, যদি আমাদের মধ্যে কারোর বাড়িতে চুরি হয়ে থাকে তাহলে আমরা জানতাম না নাকি? জানতে পারতেন, কিন্তু আপনারা যদি আমাদের মিথ্যে কথা বলেন তাহলে আমরা জানবো কি করে? আমাদের আপনাদের সবাইয়ের ঘরের তল্লাশি নিতে হবে। নিতিন বাবু, লেটস কোঅপারেট উইথ সিআইডি। স্যার আপনারা তল্লাশি নিতে চান, আপনারা করুন তল্লাশি, আমাদের কোনো প্রবলেম নেই। ঠিক আছে, মনে হচ্ছে তল্লাশি করে কোনো লাভ হবে না। বোম এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতক্ষণে বম হয়তো টার্গেটে পৌঁছেও গেছে। তাহলেও এদের মধ্যে কেউ না কেউ মিথ্যে কথা বলছে। একটা কাজ করো, এদের সবার ডিটেলস বার করো। বোম না হোক, বারুদ কিংবা অন্য কোনো প্রমাণ নিশ্চয়ই পাবো। আমাদের কাছে সময় খুব কম, তাড়াতাড়ি করো।
কফিন? টনির লাশ এখানে? হ্যাঁ পঙ্কজ, স্যার বমের ব্যাপারে কিছু জানতেই পারছি না স্যার। যে কটা লোককে আমরা সন্দেহ করছি না, প্রত্যেকটা লোকের ঠিকুজি খুঁজে বের করো খুব ভালো করে। হ্যাঁ দয়া, এই ব্যাপারে কিছু খুঁজে পেলে? স্যার ও কেস ফাইল থেকে তো পাচ্ছি না, তবে পুলিশ ডেটা থেকে পাচ্ছি স্যার। আচ্ছা, কাল রাত্রে কেউ পুলিশ ডেটাবেসে এন্ট্রি করেছে স্যার। এই দেখুন, রাত 3:30-র সময় সিস্টেমের ফায়ারওয়াল 15 মিনিটের জন্য বন্ধ ছিল। মানে স্যার কেউ এই সিস্টেমটাকে অ্যাক্সেস করার চেষ্টা করেছে আর কিছু ফাইল খুলেছে। কোন ফাইলগুলো? রাঘবের ফিঙ্গারপ্রিন্ট স্যার। রাঘবের ফিঙ্গারপ্রিন্টস? রাঘবের ফিঙ্গারপ্রিন্টস? কিন্তু কেন? এটার তো একটাই মানে দাঁড়ায় দয়া, সে যেই হোক সে রাঘবকে চিনতো না, এই জন্য ও রাঘবের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিল ওই বোম রাখা ঘরে। সেই ফিঙ্গারপ্রিন্ট পুলিশের ডাটাবেসকে হ্যাক করে ওর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করে দেখা হয়েছে। রাঘবের ব্যাপারে ওরা পুরোটাই জানতে পেরেছে, রাঘব দেখতে কেমন, কি কাজ করে, আর সেখান থেকে ওরা জানতে পারে যে রাঘব জেলে বন্দী হয়ে আছে। ওদের যে করেই হোক রাঘবকে জেল থেকে বের করতে হতো। এই জন্য রাঘবের নিরীহ সন্তান রাধিকাকে ওর অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে। ও জানতো যে পুলিশের লোকেরা রাঘবকে নিয়ে রাধিকার কাছে আসবে তার মেয়েকে দেখানোর জন্য। নিজের সন্তানকে দেখতে রাঘব নিশ্চয়ই আসবে, আর তারপরে সুযোগ পেতেই রাঘবকে মেরে ফেলেছে। এরা খুব সাংঘাতিক লোক দয়া, ওরা এতটাই বিপজ্জনক পুলিশের ডাটাবেস পর্যন্ত হ্যাক করতে পারে। বাস স্যার একবার এটা জানতে পারি যে মর্গে রাঘবের খুন কে করেছে, তাহলেই। হ্যাঁ অভিজিৎ বলো। দয়া, পুরবীর একটা খুব বড় বিপদ হয়েছে, ওকে ফোনে পাচ্ছি না, ওকে খুঁজতে হবে। কি? ঠিক আছে, আমরা ওর মোবাইল ট্র্যাক করে পৌঁছচ্ছি। ওকে ওকে। ইয়া, কি হলো? পুরবী প্রবলেমে আছে স্যার। লোকেশন তো এটাই বলছে, চলো। স্যার দরজা তো খোলা। চলো। এখানে তো কেউই নেই। মনে হচ্ছে কেউ আসছে। অভিজিৎ তুমি? আমি পুরবীর মোবাইল ট্র্যাক করে এখানে এসেছি। পুরবী কোথায়? পুরবী তো পুরবী? ও নো, পুরবী 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 স্যার, ওর গলার দাগটা দেখুন স্যার, মনে হচ্ছে ওর গলা কেউ টিপে দিয়েছে। নার্ভও খুব স্লো আছে। পুরবী 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 কি হয়েছে? এসব কে করেছে? হ্যাঁ স্যার ওই টনি।
ওই যে টনি স্যার, ও এখনো বেঁচে আছে। এখানেই কোথাও আছে স্যার। পঙ্কজ, দেখো তো কি। ফ্রেডি, তুমি এক্ষুনি পূরবীকে হসপিটালে নিয়ে যাও, বুঝেছো? চলো চলো পূরবী। আমার স্বামী। ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে। সাবধানে। আপনি কে? আমি ডক্টর বিক্রান্ত। ওরা জোর জবরদস্তি করে আমার থেকে সার্টিফিকেট বানিয়েছিল। আমার বউ ওদের কাছে বন্দি ছিল, ওর প্রাণের ঝুঁকি ছিল। এই, এসব কি হচ্ছে কি? হ্যাঁ, এতক্ষণ তো লাশটা মিথ্যে ছিল। যদি সত্যি কথা না বলো না, তোমাদের দুজনকে জীবন্ত পুঁতে ফেলবো। না স্যার, আমি বলছি স্যার, আমি বলছি। তুই অন্ধ হওয়ার নাটক করেছিলি যাতে এই টনি রাধিকাকে মারতে পারে। বস, পূরবী কেমন আছে? স্টেবল, হসপিটালে অবজারভেশনে আছে। গুড। রাধিকার খুনের রহস্যটা তো বুঝতে পারলাম। এটা বলো যে রাঘবকে কি করে মারলে তোমরা? ওই মর্গে কি করে ঢুকলে তোমরা? আর লাশ হওয়ার অ্যাক্টিং কি করে করলে? অ্যাক্টিং ছিল না দা, ও সত্যিই মরে গেছিল। কি কি ঠিক বলছি তো? প্রথমে তুমি মরে গেছিলে, তারপর বেঁচে উঠে তুমি রাঘবকে খুন করে দিলে, রাইট? আরে সালুকে কি বলছো সব? মরে গেছে, বেঁচে উঠেছে, আবার বেঁচে উঠেছে। আমি ঠিক বলছি বস। পূরবীর গলাটা টেপার সময় এর হাত থেকে কিছু কেমিক্যালস পূরবীর গলায় লেগে যায়। আমি ওগুলো টেস্ট করেছি। ওটা এক ধরনের টক্সিন, যেটা খুবই রেয়ার, দুর্লভ সমুদ্রের মাছের মধ্যে পাওয়া যায়। এই সামুদ্রিক মাছ নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই টক্সিনের ব্যবহার করে। কিছুক্ষণের জন্য একে দেখে মনে হবে যে মারা গেছে, কিন্তু আবার বেঁচে ওঠে। এও সেই টক্সিনই ব্যবহার করেছে। এও কিছুক্ষণের জন্য মারা গেছিল। আর এই টক্সিনটা এমন অদ্ভুত জিনিস যে কেউ একে ধরতে পারে না। মানুষের হার্টবিট একদম বন্ধ হয়ে যায়। দেখে মনে হয় যেন মানুষটা মরেই গেছে। এই কাজটাই এ করেছে। প্রথমে মারা যায় আর তারপরে বেঁচে উঠে রাঘবকে খুন করে। ঠিক বলেছি? কারেক্ট স্যার। তুমি ওদেরকে মারলে কেন? আমি টাকা পেয়েছিলাম স্যার। ইন্টারনেট থেকে কেউ আমাকে হায়ার করেছিল রাঘব আর রাধিকাকে মারার জন্য। বম কোথায়? বম কোথায় আমি জানি না স্যার। কে হায়ার করেছে তোমাদের? আমি এর আগে কোনোদিন দেখা করিনি স্যার। ও আমাকে একটা বিল্ডিং এ রেকি করার কথা বলেছিল, যেটাকে ওড়াতে চাইছিল। কোন বিল্ডিং? ডিটি ফার্মা কোম্পানি লিমিটেড। এদিকে শোনো ভাই, এদের মধ্যে কেউ কি এখানে আজকে এসেছে? হ্যাঁ, এ পার্কিং লটে গেছে স্যার। স্যার, এই পার্কিং লটটা তো অনেক বড়। বম খুঁজতে তো কয়েক ঘন্টা লেগে যাবে। আর যদি এখানে ব্লাস্ট হয় স্যার, তাহলে অনেক লোক মারা যাবে। কিন্তু এই বোমটা কোথায়? তাড়াতাড়ি খুঁজতে হবে বোমটা। একটা কাজ করো পঙ্কজ, হেড্রিক, তোমরা ওই দিকটা যাও, আমরা এই দিকটা দেখছি। খুব ভালো করে দেখো। নিতিন, সিআইডি এগোবে না কেউ বলে দিলাম।
ট্রিগার টিপে দেবো আমি। ছাড়বো না আমি কাউকে। পালিও না, চলুন স্যার, ওকে ধরো। খেলা শেষ। বলো নিতিন, কেন বোম দিয়ে এই বিল্ডিংটাকে উড়িয়ে দিতে চাইছিলে? বিল্ডিং নয়, কোম্পানি এটা। স্বপ্ন আমার, পরিশ্রম আমার। এটাকে আমি জমি থেকে আকাশ পর্যন্ত তুলেছি। রক্ত ঘাম এক হয়ে গেছে এটা করতে আমার। আর এরা সব কৃতজ্ঞতা স্বীকার তো দূরে থাক, আমাকে বের করে দিয়েছে। ওই বোর্ড অফ ডিরেক্টর, আমি বানিয়েছি ওকে, আমি। আর উনি আমাকেই বের করে দিয়েছেন। কি অবস্থা করেছে আমার। প্রতিশোধ তো নিতেই হতো। কিছু লোকের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এই পুরো বিল্ডিংটাকে উড়িয়ে দিতে চেয়েছিলে? হ্যাঁ, এই বিল্ডিং এ যে সমস্ত নিরীহ লোকেরা আছে তারা কি ক্ষতি করেছিল তোমার? রাঘব আর তার মেয়েরও প্রাণ নিয়েছো তুমি, আর তারপরেও এই বিল্ডিংটাকে প্ল্যান করে শেষ করতে চাইছিলে। কঠোর থেকে কঠোরতম শাস্তি। কত হয়েছে দাদা? 7 টাকা। থ্যাংক ইউ। খুচরো নেই। কোনো ব্যাপার না, আমি তো আসতেই থাকি। নেক্সট টাইম। হ্যাঁ, সে তো জানি। কেউ রাস্তা পার করিয়ে দিন, রাস্তা পার করতে চাই। আসুন, আমি আপনাকে ওপারে পৌঁছে দিচ্ছি। সামলে, হ্যাঁ? ভগবান তোমার ভালো করুক, নয়তো আজকালকার যুগে কে কাকে সাহায্য করে। আর এমন কিছু করে দিইনি আমি। 1 মিনিট, হ্যাঁ? তুমি এখানেই দাঁড়াও। এসো। রাধিকা, ওঠো রাধিকা, দেখো তোমার বাবা এসেছে। স্যার, এটা কবে হলো, কি করে হলো? কাল রাত্রে তো একদম ঠিক ছিল আমার মেয়ে। রাধিকা ওঠো। রাধিকা ওঠো বাবা, ওঠো। আমরা বাইরে আছি। রাধিকা, রাধিকা ওঠো। দেখো দেখো আমি এসেছি। রাধিকা ওঠো। ডক্টর, অ্যাকচুয়ালি কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট। সকাল সকাল একটা গাড়িতে মেরেছে। যতক্ষণ লোকে এখানে নিয়ে এলো মারা গেছিল। রাঘবকে নিয়ে এসো। স্যার, একটু ভেতরে চলুন। কি হয়েছে? আসুন না স্যার।
হি ইজ ডেড। ঘর খুব বাজেভাবে ভেঙে গেছে স্যার। খুনি কোনো সুযোগই দেয়নি। স্যার মাত্র 10 মিনিটের জন্য ওনাকে একা ছেড়েছিলাম। বুঝলাম না কি করে এসব হলো 10 মিনিটে। খুনির কোনো সূত্র? না স্যার, আমরা তো বাইরেই ছিলাম স্যার, দরজাও বন্ধ ছিল। কেউ বাইরে থেকে ভেতরে আসেওনি, ভেতর থেকে বাইরে যায়ওনি। এটা কিভাবে সম্ভব? মানছি খুনি এখানে লুকিয়ে বসেছিল, কিন্তু এসব করে বাইরে গেল কি করে, আর সেটা 10 মিনিটের ভেতরে? না না না, একটা কথা বল, তুমি জোর দিয়ে বলতে পারবে যে এখানে লাশ ছাড়া অন্য কেউ ছিল না? একদম স্যার, কেউ ছিল না, কারণ ঘর থেকে বেরোনোর আগে পুরো ঘরটা আমি নিজে চেক করেছি। কোনো লাশ তো খুন করতে পারে না, তাহলে করলোটা কে? এটা নিশ্চয়ই কোনো মানুষেরই কাজ। খুনি কোথায় লুকিয়ে থাকতে পারে? এই রাঘব কে ছিল? একজন সাধারণ চোর ছিল, কাল রাত থেকেই লকআপে ছিল। অ্যাক্সিডেন্টে ওর মেয়ে মারা গেছিল, তাই ওকে এখানে নিয়ে এসেছিলাম। দয়া, এই যে এখানে তো দরজা আছে। হ্যাঁ, এই দ্বিতীয় দরজার ব্যাপারে আমাদের বলেননি কেন? ইন্সপেক্টর স্যার, এই দরজাটা তো বরাবরই বন্ধ থাকে, না এটা কখনো খোলা হয় না এটা ব্যবহার করা হয়। ইনফ্যাক্ট আমরা তো এর ব্যাপারে ভুলেই গেছিলাম। তোমরা ভুলে যেতে পারো, কিন্তু খুনি খুব ভালো করেই দরজার ব্যাপারে জানতো। চলো এগিয়ে দেখি কত দূর যাওয়া যায়। স্যার এই জায়গাটা তো সত্যি সত্যি অনেক দিন ধরেই বন্ধ পড়ে আছে মনে হচ্ছে। স্যার, হ্যাঁ এই দেখুন, জুতোর ছাপ আর এই টুলের ছাপ, মনে হচ্ছে কেউ এখানে বসেছিল। স্যার, হ্যাঁ স্যার এইদিকে যাওয়ার একটা রাস্তা আছে। স্যার, হ্যাঁ স্যার এখানে সিমেন্টের প্লাস্টারের কাজ চলছে। হ্যাঁ, এই সিমেন্টটা ভিজে রয়েছে। এখানে কোনো চিহ্ন না রেখে কেউ যেতেই পারবে না স্যার। আর এত বড় লাভ কেউ দিতেও পারবে না। সেটাই তো। স্যার এরকমও তো হতে পারে যে উনি অন্য কোনো রাস্তা ব্যবহার করেছে। হ্যাঁ, কিন্তু সেটা কোথায়? স্যার, স্যার দরজা। সামনেই সিকিউরিটি কেবিন। এখান থেকে তো বেরোনো অসম্ভব। সেটাই তো। তাহলে যেতে পারে কোথা দিয়ে? স্যার এই খুনি কিন্তু বেশ ভালো প্ল্যান বানিয়েছিল। হ্যাঁ, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, একটা সাধারণ চোরকে মেরে ফেলার জন্য এত বড় প্ল্যানিং আর এত বড় ঝামেলা করার কি দরকার তার? আর কেনই বা করবে? হ্যাঁ স্যার, রাঘব তো পুলিশ কাস্টাডিতেই ছিল। ওকে মারার প্ল্যানিং এখানে কেন করলো, তাও হসপিটালের মর্গের মধ্যে? আর তারপর খুনি বা জানলো কি করে যে ওর মেয়ের আজকেই অ্যাক্সিডেন্ট হবে আর ওর বডিকে এখানে নিয়ে আসা হবে? গন্ডগোল আছে অভিজিৎ, অনেক বড় গন্ডগোল আছে। এই রাধিকা আর ওর বাবা রাঘবের মাঝখানে কোনো না কোনো আলাদা সম্পর্ক নিশ্চয়ই আছে। তা একটা কাজ করো, রাধিকার অ্যাক্সিডেন্ট আর ওর বাবা রাঘবের খুন, এই দুটো কাজ করার মধ্যে কিসের যোগাযোগ আছে খোঁজ নাও। স্যার, আর অভিজিৎ দেখো তো একটু এই হসপিটাল চত্বর ঘুরে যে খুনি এখান থেকে গেল কিভাবে আর কোন রাস্তা দিয়ে। এই জানালা দিয়ে